লঞ্চের ভেতরটা কোনো রাজকীয় প্রাসাদের থেকে কম কিছু মনে হলো না ইরামের কাছে। বিস্তৃত ডেক, ছাদে কারুকার্যে ঘেরা সিলিং, একপাশে সিঁড়ির সাথে লিফটের ব্যবস্থা আছে। লঞ্চের ভেতরে লিফট। ব্যাপারটা রমণীকে বিস্মিত করল। এই জগৎকে তার লঞ্চ কম, ক্রুজশিপ বেশি মনে হচ্ছে। আভিজাত এবং ভ্রমণ পিপাসুদের উপস্থিতি বেশি, যারা মূলত অভিজ্ঞতা নিতে এসেছে। কিছু বিদেশি ব্লগারদেরও চোখে পড়ল, ক্যামেরা নিয়ে ভিডিও করতে ব্যস্ত। ইরামকে একজন স্টাফ সসম্মানে লিফট থেকে ৩য় তলায় নিয়ে গেল। এইখানেই ভিআইপি কেবিন এরিয়া, খানিকটা রেসিডেন্সিয়াল হোটেলের মতন ব্যবস্থা। একপাশে গ্লাস দিয়ে ঘেরা বারান্দার মতো জায়গা, সেখানে বসার জন্য সোফা দেওয়া। কেউ কেউ ইতোমধ্যে জায়গা করে নিয়েছে নদীর দৃশ্য উপভোগ করার জন্য। সাইবান 2টো কেবিন নিয়েছিল, একটা ভিআইপি ফ্যামিলি কেবিন, অন্যটা রয়্যাল কেবিন। রয়্যালটা 2তলায়, সিঁড়ি বেয়ে উপরে উঠলে আরেকটা বিছানা আছে। তাই সেখানে অনুরাগ, সারিকা, সুগন্ধা এবং তিতলির থাকার ব্যবস্থা হলো। অপরদিকে ইরাম, সাইবান আর ইজান 3জনে উঠল ফ্যামিলি কেবিনে। ফ্যামিলি কেবিনটা একেবারে হোটেল রুমের মাস্টার সুটের মতন। ঢুকতেই বসার জন্য সোফা সেট এবং টিভির ব্যবস্থা। একপাশে বারান্দার কাছে বিছানা, বারান্দা থেকে আবার নদীর দৃশ্য স্পষ্ট দেখা যায়। আলমারি, ফ্রিজের মতন বেশ কিছু আসবাবপত্র আছে। ইরাম ইজানকে নিয়ে বিছানায় বসতে বসতে সাইবান তাদের ব্যাগপত্র আলমারিতে তুলে রাখল। ইজান এর মধ্যেই ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়েছে প্রায়। ইরাম ছেলেকে বুকে নিয়ে পায়চারি করতে লাগল। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ইরামের মৃদু কণ্ঠের ঘুমপাড়ানি গান সাইবানের কানে যেতেই সে পকেটে হাত গুছিয়ে হেলে ধুলে এগিয়ে এলো। চোখের সামনে দৃশ্য দেখতে দেখতে বলল, আরে লঞ্চে এসব গানের ভ্যালু আছে? কী সব গাচ্ছেন? চাঁদের কপালে চাঁদ টিপ দিবে কেন? সতীন কেউ সহ্য করে? চাঁদও আরেকটা চাঁদকে কখনো সহ্য করতে পারে না, জেলাস হয়, তাই কপালে টিপ না, ঘুষি দিতে পারে। ইরাম একটা দীর্ঘশ্বাস গোপন করল। যে কি স্বর্গে গেলেও ধান বানে, আর সাইবান পাতালে থাকলেও মুখ চালায়। তার বেহুদা কথা, তার অদ্ভুত ব্যাখ্যা কোনোদিনই বন্ধ হবে না। ইজানকে কাঁধে ঠেকিয়ে ইরাম ঘুরে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, তাই বুঝি? তবে তুমি শোনাও তো লঞ্চের জন্য উপযুক্ত ঘুমপাড়ানি গান। নেকি অর পুচ পুচ। সাইবান গলা কাকড়ে দিল। তার হাতটা কানের উপরে এমনভাবে রাখল যেমন করে বিজ্ঞ উস্তাদরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশনের সময়টা। ইরাম প্রথমটা অবাক হয়ে রইল। পরক্ষণে তার কানে ভেসে এলো সাইবানের ভাঙাচুরা গলার মারাত্মক বেসুরা গান। বরিশালের লঞ্চে উইঠা লইছি কেবিন রুম, আমারে বুকে নিয়া আব্বা দিব ঠাইসা ঘুম, হাইরে দিব রসের ঘুম। ঘুমে ঢুলুঢুলু ইজান মহান সঙ্গীত শুনে তড়াক করে লাফিয়ে উঠল। মাথাটা কাত করে সামনের দিকে চেয়ে শব্দ করে উঠল। ইরাম হতবিহুল। তার কোলে ইজান সেকেন্ডের ভেতরে সজাগ হয়ে গিয়েছে, এখন লাফাচ্ছে। সে কি উত্তেজনায় এমন করছে নাকি পিতাকে গালাগাল করছে সেটা বোঝা মুশকিল। এটা ঘুমপাড়ানি গান ছিল নাকি ঘুম জাগানি গান? ত্যক্ত হলো ইরাম, তবে অজান্তেই তার ঠোঁটের ছোট্ট একটা হাসির উৎপত্তি ঘটল। এদিকে ইজানকে ধরে রাখা যাচ্ছে না, কিলবিল করছে কই মাছের মতন। সাইবান এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নিল। এই যে জানতাম বাপের রোমান্সের কথা শুনলেই তুই একটা না একটা বাগড়া দিবি। এত বজ্জাত জীবনে 2টা দেখিনি আমি। বলি, তোর কি বড় ভাই হওয়ার কোনো ইচ্ছে, আশা, আকাঙ্ক্ষা নেই নাকি? কেবিনে একটা ঘুম দিবি, ঢাকা তো বরিশাল গিয়ে একেবারে চোখ খুলবি তা না, বাপের বুকে সাপটা সাপটি করতে হবে তোর। বাপের মতো হয়েছে না, বজ্জাত তো হবেই। চোখ উল্টে মন্তব্য করল ইরাম, তারপর উল্টো ঘুরে গিয়ে বিছানায় বসল। সাইবান ইজানকে একেবারে কাঁধের উপর তুলে পেছন বরাবর একটা চাপড় দিয়ে বলল, যাই হোক না কেন হানিমুনকে বেবিমুন না করলেই হলো। ইরাম ভ্রু তুলল সাইবানের উদ্দেশ্যে। কি হানিমুন হানিমুন লাগিয়ে রেখেছ? তুমি কাজে যাচ্ছ, আমরা বাকিরা ঘুরতে যাচ্ছি। এর মধ্যে হানিমুন শব্দটাই বা এলো কি করে? এটা কিভাবে হানিমুন হয়? বাঁকা হাসল সাইবান, চকচকে চোখে জানালো, রাত হোক, লঞ্চ যখন মাঝ পদ্মায় উথাল পাথাল ঢেউয়ে দুলবে, তখন আমি ব্যক্তিগতভাবে আপনাকে বুঝিয়ে দেব হানি আর মন দুটোই কিভাবে হয়। চোখ টিপ দিল সে, এমন কুটিলভাবে
যে ইরাম একটি শক্ত ঢুক গিলল। সাইবান কেবিনে দাঁড়িয়ে থাকলো না আর। পটলা যখন উঠেই পড়েছে, ওকে একটু ঘুরিয়ে আনছি, চুপটি করে কেবিনে বসুন। জরিনার আম্মা সকিনা তার লেটেস্ট চুংচাং চাইনিজ মুভি নিয়ে এই এলো বলে আপনার সাথে দেখতে। আই উ গা গাইগুয়ের দিন শেষ, এবার সুচা আব্বা ডাকা শিখবি। বল আব্বা। আব্বা আ গু। ধুর বেটা, হাগু হবে তো ডিএনএর দাবিদার। আমি আব্বা, রিয়েল আব্বা। ছেলেকে নিয়ে খুনসুটি করতে করতে কেবিনের বাইরে চলে গেল সাইবান। বেশ কিছুক্ষণ পর লঞ্চ ছেড়েছে, প্রায় ঘণ্টাখানেক হয়ে গিয়েছে। রাত নেমে এসেছে চারপাশে। শীতল বাতাসের তীব্র ঝাপটা আসছে করিডোরে দাঁড়ালেই। অদূরে ঝাপসা শহরের বাতি দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ বাদেও তারাও মিলিয়ে যাবে। রয়ে যাবে শুধু তারাভরা আকাশ এবং নদীর কলকল ঢেউ। ভিআইপি এরিয়ায় সকলের জন্য বসার আলাদা ব্যবস্থা আছে। সোফা সেট রাখা, মাঝখানে ছোট ছোট টেবিল। সেখান থেকেই বাইরে নদীর দৃশ্য স্পষ্ট উপভোগ করা যায়। এই মুহূর্তে অনুরাগ এবং তিতলি ছাড়া কেউ নেই আশেপাশে। কেবিন থেকে বেশ কয়েকটা ক্যান এনার্জি ড্রিঙ্ক নিয়ে এসেছে অনুরাগ। সেগুলো টেবিলের উপর। একটা হাতে তুলে শিপি খুলতে না খুলতেই হঠাৎ তিতলি বলে উঠল, এই অনু, চল দুটো শট হয়ে যাক। তিতলির কথায় অনুরাগ খানিক চমকে উঠল, মাথা কাত করে তাকালো। কি বলছিস তুই? বাঁকা হেসে রমণী নিজের পকেট থেকে ঠেসে রাখা একটা বোতল বের করে নিল। কালচে বোতলে চকচকে লেবেল। অনুরাগের ভ্রু উঁচে উঠল বিস্ময়ে। তুই লঞ্চে এসব এনেছিস? তিতলির চোখ উল্টালো। ও কামন, মজা করতে এসেছি তো করবো না? কিন্তু এসব কি অ্যালাউড? ফোক হেয়ার্স। তিতলি বোতলের শিপটা কামড়ে খুলল। গোলাকৃতি বস্তুটা দেখতেই খানিকটা ছোট্ট কাপের মতন। সেটাতেই কিছুটা তরল ঢেলে অনুরাগের দিকে হাত বাড়িয়ে দিল তিতলি। অনুরাগ খানিকটা বিব্রত হয়ে গ্রহণ করল। বোতলটা তুলে নিজের মুখে খানিকটা ঢেলে দিল রমণী। পরপরে মাথা চাকিয়ে খিলখিল করে হেসে উঠল। একটা খাসা মাল। অনুরাগ নিজের হাতের শিপিতে খানিক দ্বিধা নিয়ে হালকা একটা চুমুক দিল। ঝাঁজ একটু বেশি, সরাসরি মুখে দেওয়া উচিত হয়নি। সেখানে একটা এনার্জি ড্রিঙ্ক ঢেলে আবার চুমুক দিল। তিতলি বিনা দ্বিধায় আরো বেশ খানিকটা গলায় ঢেলে বলল, আফনান আর নীরবকে মিস করছি। ওরা থাকলে জাস্ট জমে ক্ষীর হয়ে যেত। এখনই ড্রিঙ্কিং গেম স্টার্ট করতাম। সে যাক, আমরাই খেলি। যা, জিনিকে ডেকে নিয়ে আয় ওর কেবিন থেকে। কিসের জন্য আমাকে খোঁজা হচ্ছে? অপ্রত্যাশিত কণ্ঠস্বরটি ভেসে আসতেই ও ভয়ে ঘুরে তাকালো। সাইবান এসে ঢুকেছে। উজ্জ্বল চেহারা এবং তীক্ষ্ণ দৃষ্টি চোখে। ভ্রুতে পিয়ার্সিং চিকচিক করে দুটি ছড়াচ্ছে। তাকে দেখেই তিতলি একটি হেঁচকি তুলে খিলখিল কণ্ঠে ডেকে উঠল, জিনি। সাইবান এগিয়ে এলো। ড্রিঙ্কের কারণে তিতলির ফর্সা চেহারায় লালচে ভাব ফুটে উঠতে শুরু করেছে। এর মধ্যে দৃষ্টি কেমন যেন ঘোলাটে লাগছে। টেবিলের কাছে অপর একটায় সোফার উপর পা তুলে বসে পড়ল সাইবান। আমি আর অনু ড্রিঙ্ক গেম খেলার কথা ভাবছিলাম। আমার কাছে কার্ডও আছে। অপকটে পকেটে রাখা তাসগুলো বের করে টেবিলের উপর ছড়িয়ে রাখল তিতলি। সাইবান এক নজরে কার্ড এবং পরবর্তীতে ড্রিঙ্কের বোতলের দিকে তাকালো। তিতলি বেশ উৎফুল্ল হয়ে বোতলটা এগিয়ে দিল তার দিকে, কিন্তু সাইবান মাথা নাড়ালো। জার্নি করতে এসেছি, এসব ছাড়াও এনজয় করার অনেক উপায় আছে বলে নিজের পকেট থেকে সিগারেট আর লাইটার বের করে নিল সাইবান। তিতলি আর অনুরাগ একে অপরের দিকে তাকালো। বন্ধুর মাঝে সূক্ষ্ম পরিবর্তনটুকু কারোরই নজরে এড়ালো না। সিগারেট ধরিয়ে হেলান দিয়ে বসে অদূরে নদীর দিকে চেয়ে রইল সাইবান। অন্ধকার ঘন কালো ছাড়া কিছুই চোখে পড়ছে না। শুধু ঠান্ডা বাতাসটুকু টের পাওয়া যাচ্ছে। তামাটে ধোঁয়া ছাড়ল সে বাতাসে। তারপর হঠাৎ ঠান্ডা গলায় বলে উঠল, সত্যি করে বলতো তিতলি, তোর কি আমার ওয়াইফের সাথে বাইরে কোথাও দেখা হয়েছিল? ভ্রু তুলল তিতলি। এমন প্রশ্ন আশা করেনি সে। অনুরাগ দুজনের মাঝে হস্তক্ষেপ করল না। নিজের এনার্জি ড্রিঙ্কের ক্যানে চুমুক দিয়ে সতর্ক দৃষ্টিতে দেখতে লাগলো শুধু। তিতলি খানিক হেসে পরিস্থিতি সামাল দিয়ে হাত বাড়িয়ে দিল। সাইবানের ঠোঁটের গুজে রাখা সিগারেটটা নিজের হাতে নিল। হঠাৎ এমন প্রশ্ন কেন করছিস? দেখা হলেও বড় আপুকে সালাম কালাম আমি ঠিকই দেই।
যেন বেশ এক মজার বিষয় বলেছে এমন ভঙ্গি নিয়ে সাইবানের আধ খাওয়া সিগারেটটা নিজের ঠোঁটে ছোঁয়াতে গেল তিতলি। ঠিক ওই মুহূর্তে খপ করে তার হাতের কবজি ধরে ফেলল সাইবান। কোনো নিয়ন্ত্রণ নেই, শক্তি প্রয়োগ করেই ধরেছে। খানিক হিসিয়ে উঠল তিতলি। আহ জিনি, লাগছে। বড় অপনা, তোর জন্য হবে ভাবি। তিতলির কাছ থেকে নিজের সিগারেটটা ছিনিয়ে নিল সাইবান। নিজেও খেল না, সামনে রাখা অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে ফেলল। বুক পকেট থেকে আরেকটা সিগারেট বের করে নতুন করে ছুটে পড়ল। এমন কাণ্ডে ভ্রু কুচকে ফেলল তিতলি। ঝাঁজ নিয়ে বলল, হোয়াট দ্য হেল, এমন করছিস কেন জিনি? আমার সিগারেটে হাত দিবি না। কেন? আগে তো কখনো এমন করিসনি। আগে বিবাহিত ছিলাম না, এখন বিবাহিত। টেবিলে না পারতে একটা চাপড় দিয়ে নিজের রাগ প্রকাশ করল তিতলি। ফুঁসছে সে রীতিমতো। পাশের অ্যালকোহলের বোতলটা চেপে ধরে শক্তভাবে। এখন সামান্য সিগারেটের ভাগটুকু কপালে জুটবে না? এই তোর বন্ধুত্বের নমুনা? বন্ধুত্বের ভয়ঙ্কর নমুনা আমি আরও অনেক আগেই দেখিয়ে ফেলেছি, তোকে নিজের দাম্পত্য সম্পর্ক নিয়ে বলে। তুইও বন্ধুত্বের নমুনা দেখিয়ে ফেলেছিস আমার ওয়াইফকে পাল্টা সেসব কথা বলে। অতীব শান্ত সাইবান, তার কণ্ঠস্বর গুরুগম্ভীর। তিতলি ফোঁস করে বলে উঠল, আরে আমি কি করলাম? আমি তো সাহায্য করতে চেয়েছিলাম। ইরাম আপু। ভাবি। শুধরে দিল সাইবান তৎক্ষণাৎ। দাঁতে দাঁত চেপে পিষে তিতলি উচ্চারণ করল, ভাবি। কাকতালীয়ভাবে সুপার শপে দেখা হয়ে গেছিল। আমি তো শুধু চিন্তা থেকে ওনাকে বলেছিলাম তোকে বুঝতে শিখতে, সবাইকে একরকম না ভাবতে। এটা ওনার তোকে গিয়ে অভিযোগ জানাতে হয়? আনবিলিভেবল। অনুরাগের দিকে তাকালো রমণী সাহায্যের আশায়। এই যে অনু, তুই কিছু বল। ভুল কিছু বলেছি আমি? বন্ধু হয়ে এটুকু করাও কি পাপ নাকি? বন্ধু? হুট করে বাঁকা হাসল সাইবান। মৃদু শব্দ হলো, একই সঙ্গে শিহরণ জাগানিয়া, আবার মনোমুগ্ধকর। সোফায় সোজা হয়ে বসল সাইবান। হাঁটুতে কোনোই ঠেকিয়ে সিগারেট 2 আঙ্গুলের মাঝে ধরে সরাসরি তাকালো তিতলির দিকে। তুই সত্যি আমার বন্ধু তো তিতলি? তিতলি দৃশ্যমানভাবে কেঁপে উঠল খানিক। অনুরাগ এবার হস্তক্ষেপ না করে পারল না। দুহাত তুলে সে দুজনের কাঁধে রাখল। ওকে গাইস, অনেক হয়েছে। তোদের কারোরই মাথা ঠিক নেই। শান্ত হ। আমরা একটা পাবলিক প্লেসে আছি, জার্নি করছি। এর মাঝে এসব নিয়ে আলোচনা না করি প্লিজ। আলোচনা করব না কেন? কাঁধ ছাকিয়ে অনুরাগের হাতটা সরিয়ে দিয়ে মৃদু গলায় গর্জে উঠল তিতলি। রেগে গিয়েছে স্পষ্টতই। হুট করে উঠে দাঁড়ালো সে। টেবিলে হাত রেখে ঝুঁকে এলো সাইবানের কাছে। ঠিকই বলেছিস তুই। আমি তোর বন্ধু না, বন্ধুর চাইতেও বেশি কিছু। যদি পরিস্থিতি মাঝখানে বাধ না সাধত, তাহলে আজ তুই আমার থাকতি। এই কথাটা কি তুই অস্বীকার করতে পারিস? ওয়াজ নট আই ইউর সিচুয়েশনশিপ ডিয়ার? জমে গেল সাইবান। ক্ষণিকের জন্য তার চোখে অচেনা ঝিলিক খেলে গেল। ঠোঁটে সিগারেটটা অলসভাবে ঝুলে রইল। এমন সমর্পণ দেখে তপ্ত হলো তিতলি। অনুরাগ তার কবজি পাকড়াও করে থামাতে চাইলেও নিজেকে ছাড়িয়ে নিল সে। একটি লতানো হাত বাড়িয়ে সাইবানের চিবুকের থুতনি টেকাল। মোলায়েম হাসল। আমি তোর সাথে তখন থেকে আছি যখন তোর কেউ ছিল না। আমি তোর প্রথম, ছিলাম, আছি এবং থাকব। এই সত্যিটা তুই অস্বীকার করতে পারবি না। পারবি? বল আমায় জিনি। আলাদিন। আমার নাম আলাদিন। গম্ভীর স্বরটি তিতলিকে থমকাতে বাধ্য করল। অবাক করে সে চেয়ে রইল সাইবানের মুখপানে। নিজের চিবুক থেকে তিতলি হাতটা সরিয়ে দিল সে। উঠে দাঁড়ালো। সুঠাম সুগঠিত পুরুষালী ভারিক্কি শরীরের সামনে নিজেকে তুচ্ছ কিছু মনে হলো তিতলির। সাইবানের ছায়া যেন তাকে গ্রাস করে ফেলল সম্পূর্ণ। সরাসরি রমণীর চোখের দিকে তাকালো সাইবান। কণ্ঠে আদেশসূচক ভাবটি ধরে রেখেই বলল, তোকে আমি নিজের কাছের মানুষ মনে করি। তোর কাছে আমি কৃতজ্ঞ ছিলাম এবং থাকব। তোর প্রতি আমার যতটা বন্ধুত্বের টান বেঁচে আছে সেটুকু নষ্ট করিস না। একটু থেমে সে আবার যোগ করল, পরিস্থিতির মাঝখানে বাজনা সাজলে আমি কোনো দিনই তোর হতাম না তিতলি। তুই আমার বন্ধু হতে পেরেছিস ঠিকই, কিন্তু আত্মার সঙ্গী হতে পারিসনি। যদি তোকে আমার অন্যভাবে পাওয়ার বাসনা থেকেই থাকতো,
আমি তোকে কমিটমেন্ট ইস্যুতে জড়াতাম না, অথচ প্রথম থেকেই বারংবার তোকে আমি বলে এসেছি ভালোবাসা আমার দ্বারা হবে না। তুই শুধু আমার শরীরে খোলসটাকে চেয়েছিলিস, মনটাকে চাসনি। চাইলে ঠিকই বুঝে যেতিস এই মন কি চাই, এই হৃৎপিণ্ড কার নামে স্পন্দিত হয়। নিষ্পলক চেয়ে রইল তিতলি। চেহারায় ফুটল অত্যাশ্চর্য এক বিষণ্ণতা। অনুরাগ অব্দি প্রসারিত নয়নে চেয়ে আছে। সাইবান সরে দাঁড়ালো। সিগারেটের লম্বা একটা টান দিয়ে তামাতে ধোঁয়া ছেড়ে জানালো, বারবার শুরু থেকে যে পাশে থাকার দোহাই দিচ্ছিস, সেই দোহাইয়ের সম্মান রেখেই বলছি, এই শেষবারের মতন আমি তোকে টলারেট করে নিলাম। আর একবার তোর মুখে যদি আমি আমার স্ত্রীর সম্পর্কে কোনো মন্তব্য শুনি, সে ভালো হোক কি খারাপ, আমি বাছবিচার করব না কোন কালের কোন হনু তুই। শুধু মেয়ে মানুষ বলেই যে আমি কাউকে তার পাওনা উত্তম মাধ্যমে ভাগ করে বঞ্চিত করি না, সেটা তুই ভালো করেই জানিস। ফিমেল ভিকটিম কার্ড সুশীলরা সুখে, আমি সুশীল নই। উল্টো ঘুরে গেল সাইবান, আর পিছন ফিরে তাকালো না, বেরিয়ে গেল বাইরে। তিতলি ঠায় দাঁড়িয়ে রইল নিচের জায়গায়, যেন বজ্র হতো সে। অনুরাগ কপালে হাত চেপে দীর্ঘশ্বাস ফেলল, অস্ফুট সুরে বলল, এবার শান্তি হয়েছে তোর? অথচ তিতলি যেন তার কথাটা শুনতেই পেল না। কেউ খেয়ালও করল না বাইরের এক কোণায় এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে কথাগুলো শুনেছে এক রমণী। করিডোরে রেলিং ধরে দাঁড়িয়ে আছে সাইবান। মাঝ নদীতে থাকায় এখন হাড় হিম করা শীতল বাতাস গায়ে লাগছে দারুণভাবে। সমস্ত লঞ্চ অত্যন্ত আলতো তালে দুলছে ঢেউয়ের সাথে। এই দিকটা ছাদের কাছাকাছি হয় বেশি মানুষ নেই, অধিকাংশ নিজের কেবিনে, না হলে ক্যাফে আর ক্যান্টিনের দিকে আড্ডা দিচ্ছে। দূর থেকে একদল বন্ধুদের বাজানো গিটার আর গানের সুর ভেসে আসছে মৃদুভাবে। সাইবান নীরবে দাঁড়িয়ে দূরে তাকিয়ে আছে, যেখানে এখন শুধুই কালো, কোনো আলো নেই। এই মহতী নদীর মাঝে একাকী এই লঞ্চের ভিতরে ছোট্ট শহর। কি অসহায় মানব জাতি! একটা ঝড় উঠলে কি আর কিছু বাকি থাকবে? ভাবতে ভাবতে বাতাসে তামাটে ধোঁয়া উড়িয়ে দিল সাইবান। এটা তার চতুর্থ সিগারেট। নিজের শরীরের অবশেষের ক্ষতির মাঝেও যে কি শান্তি, সিগারেট যেন তার প্রমাণ। তার মতো কত অদ্ভুত মানুষই না আছে দুনিয়ায়। হুট করে সাইবানের হাতে একটা চাপড় পড়ল, ভুরকে গেল সে। হাতে সিগারেটটা ছিটকে নিচের নদীর পানিতে পড়ে গেল। সাইবান হতভম্ব হয়ে পাশে তাকাতেই আবিষ্কার করল ইরামকে। আম খাও, জাম খাও, ভাত খাও, বিরিয়ানি খাও, সিগারেটই কেন খেতে হবে? নরম গলায় বলল ইরাম। স্বামীর পাশে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। সাইবান প্রথমটায় অবাক হয়ে থেকে শেষে মুচকি হাসি জবাব দিল, আমি সিগারেট খাই না, সিগারেট আমাকে খায়। নিজেকে না খাওয়ালে হয় না? ছেড়ে দিতে বলছেন? যদি বলি হ্যাঁ, ছেড়ে দেবে? আপনি বললে শুধু সিগারেট কেন, পৃথিবীটা ছেড়ে দিতে রাজি আছি। ইরাম এবার চোখ উল্টালো। তুমি আমার সঙ্গে ফ্লার্ট করছো, তাই না আলাদিন? সাইবান রেলিংয়ে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বুকে দুবাহু বেঁধে বলল, ও মা, কি শিক্ষিত! আপনি ফ্ল্যাটিংয়ের কি বুঝেন? ভালো ভালো, এখন আর অবুধের সাথে তর্ক করতে হবে না। আমি শুধু বুঝি না, খুব ভালো করেই জানি ফ্ল্যাট তুমি আরও কতজনের সাথে করেছ। এমনিতে তো আর সিচুয়েশনশিপ আর ব্রেনসিং লিড পারেনি। আপনি এটাও জানেন আমি সবার সাথে ফ্ল্যাট করি? বাহ, যাক, স্বীকার করলে তাহলে? অবশ্যই, স্বীকার না করার কি আছে? আপনি আমার সাথে ফ্ল্যাট করলে আমিও ফ্ল্যাট ব্যাক করব। পার্থক্য শুধু একটাই, দিন শেষে আপনি প্রেমে পড়ে যাবেন, আমি পড়ব না। ইরাম শান্ত চোখে দেখল সাইবানকে। ছেলেটা দুষ্টুমি হাসি হাসছে। নদীর উপর ধীরে ধেয়ে আসা শীতল বাতাসের ঝাপটায় চুলগুলো এলোমেলো হয়ে উঠছে তার। হঠাৎ একটি হাত বাড়িয়ে দিল ইরাম। সাইবানের বুক বেঁধে রাখা বাহুর উপরে রাখল, নরম করতে শুধালো, আর কতকাল নিজেকে এইভাবে মিথ্যে খোলসে ঢেকে রাখবে বলে পণ করেছ? সাইবানের ঠোঁটের হাসি মিইয়ে এলো। ইরামের দিকে সে খানিকটা বিস্ময় এবং কৌতূহল নিয়ে তাকালো। অর্ধাঙ্গিনী তার ছোট্ট একটি নিঃশ্বাস ফেলল, অতঃপর তার কাঁধ ঘেঁষে দাঁড়ালো।
নদীর দিকে দৃষ্টি ফেলে বলল, আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে আলাদিন। কি প্রশ্ন? তোমাদের জেনারেশনের প্রেমের এত নামকরণ কেন? ভ্রু কুচকে ফেলল সাইবান। বুঝতে পারছে না স্ত্রীকে। ইরাম শান্ত গলায় বলল, সিচুয়েশনশিপ, ব্রেনসিং, ব্রেড কাম্বিং, পকিং, গোস্টিং, আরবিটিং, কুশনিং, এত এত অনুভূতির ধরন দিয়ে কি বোঝায় আসলে? এবার সত্যি সাইবান ভীষণভাবে অবাক হলো। ইরাম এত কিছু জানলো কি করে? সে তো কয়েকটা ছাড়া অন্যগুলো কখনো ব্যবহার করেনি। তবে কি সে নিজে নিজে জেনেছে? কখনো ভেবে দেখেছ এটা আসলে বৈধভাবে চিটিং করা নয় তো? ইরামের কথায় সাইবান চমকে উঠল, বড় বড় চোখ মেলে তাকালো। চিটিং? হ্যাঁ, এই যে ধরো সিচুয়েশনশিপের কথাই বলি। তোমরা প্রেমিক প্রেমিকার মতন সম্পর্কে থাকবে ঠিকই, কিন্তু মুখে স্বীকার করবে না, কারোর কাছে পরিচয় দেবে না, কমিটমেন্ট ছাড়া সম্পর্ক। সেক্ষেত্রে একজন যদি অপরজনকে ছেড়েও দেয়, অন্য কারো আকর্ষণে পড়ে যায়, তাহলে প্রতিবাদ করা যাবে না, কারণ সিচুয়েশনশিপ মানেই এমন। এটা মানেই এমন নাকি সহজ ভাষায় এক পার্টনারকে সময় পেরিয়ে আর ভালো না লাগলে যেন অন্য কাউকে ধরতে পারে বলে সেলফ একটা টার্ম সৃষ্টি করে দেওয়া হয়েছে, যেন চিটিং জিনিসটাকে চিটিং না বলা হয়। সাইবানের ঠোঁটজোড়া 1 ইঞ্চি ফাঁক হলো, অথচ সে ইরামকে কোনো জবাব দিতে পারল না। এই যুক্তির বিপরীতে যুক্তি কি ভেবে পাচ্ছে না সে। ইরাম একদম শান্ত গলায় কথাগুলো বলে যাচ্ছে। বিয়ের আগে তুমি আমাকে বলেছিলে তোমার নাকি একটা সিচুয়েশনশিপ আর একটা ব্রাঞ্চিং ছিল। আচ্ছা, যাকে ব্রাঞ্চিং করেছ তার মনের কথা ভেবেছ? তুমি আসলে চাইছো অন্য কাউকে, কিন্তু একজন তৃতীয় ব্যক্তির সাথে কথা বলে গল্প করে আশা দিয়ে রেখেছ হয়তো সেও তোমার জীবনে অর্থ রাখে, যে তোমার কাছে সেকেন্ড অপশন। যদি এটা না হয় তাহলে ওটা টাইপ। সে আদতে তোমার পছন্দই ছিল না কোনো কাল। আলাদিন, যে মেয়েটাকে তুমি ব্রেনসিং করছো তার মনের অবস্থা কখনো ভেবে দেখেছ? সাইবান ঠোঁটে ঠোঁটে ঠোঁট চেপে ফেলল, শব্দ হাতড়ে পেল না, দৃষ্টি লুকিয়ে পায়ের দিকে চেয়ে রইল। ইরাম একটু সময় বিরতি নিয়ে বলল, আমার কি মনে হয় জানো, এই সব কিছু আসলে মানুষের মনের ফ্যান্টাসি পূরণের জন্য সৃষ্টি করা মূর্খ কিছু শব্দ মাত্র, নিজের প্রতারণাকে জাস্টিফাইড করার আধুনিক হাতিয়ার। এসব শব্দের চক্করে পড়ে কত মানুষের জীবন ধ্বংসে যাচ্ছে। ভালোবাসা শব্দটার উপর থেকে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে। তাই আমি তিতলিকে পুরোপুরি দোষ দিতে পারি না, দোষ তোমারও ছিল আলাদিন। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটা অবশেষে ফেলল সাইবান। ইরামের কথাগুলো অর্থবোধক হয়েছে শেষমেশ। বেশ লম্বা সময় জুড়ে কেউই কথা বলল না। ইরাম শান্তভাবে দাঁড়িয়ে দেখে গেল নদী, আর সাইবান বরফ হয়ে ওঠা মস্তিষ্কে ভেবে গেল তার কথাগুলো। অবশেষে প্রায় মিনিট 10 পরে মুখ খুলল সাইবান। সরি, আমি কখনো এভাবে ভেবে দেখিনি। ইরাম এক নজর তার দিকে তাকালো, পরক্ষণে আবার নদীর দিকে দৃষ্টি ফিরিয়ে বলল, না ভাবলে এখন ভাবো। তুমি জেনারেশন জেড-এর ছেলে, আধুনিক হবে, ট্রেন্ড ফলো করবে, স্বাভাবিক। কিন্তু এই ট্রেন্ড ফলো করতে গিয়ে যেন নিজের এবং অপরের ক্ষতি না করে বসো, সেটা খেয়াল রেখো। দুঃখকে যতই হাসি দিয়ে ঢেকে রাখার চেষ্টা করো না কেন, দুঃখ প্রসারিত হবে মাত্র, চিরতরে মুছবে না। আপনার কি মনে হয় আমি হাসির মাঝে দুঃখ লুকাই? হতেও তো পারে। ইংরেজিতে একটা কথা আছে, দ্য ভাইব্রেট স্মাইল হাইডস দ্য ডিপেস্ট স্কার। সাইবানের হৃদস্পন্দন ক্ষণিকের জন্য সত্যিই থেমে গেল। ইরামের পাশে দাঁড়িয়ে তার মনে হলো যেন এই রমণী তার শরীর ভেদ করে সরাসরি অন্তর পুড়ে ফেলেছে। কিন্তু ইরামের তো জানা কথা নয়, আন্দাজ করারও কথা নয়। কেউ কিছু বলে দিয়েছে কিভাবে? সারিকা, অনুরাগ, কিংবা তিতলি নিজে? ভেবে কুল পেল না সে। একদম সহজজাত অবশিষ্টের কারণেই এবারও ইরামের কাছে ধরা দিল না সাইবান। ঠোঁটের সেই দুষ্টুমি হাসিটি ফুটিয়ে জাগতিক সকল জটিলতাকে ঢেকে ফেলল একটা খোলসের আড়ালে। আপনি হঠাৎ দার্শনিক হয়ে গেলেন কেন আজ? লঞ্চ দেখছি সবার মাথা গেটে দিচ্ছে। আমার মাথা ঠিকই আছে,
ইজান ঘুমিয়েছে, সুগন্ধা পাশে বসে মনের সুখে নিজের পছন্দের চাইনিজ মুভি দেখছে। তাই শান্তিতে আছি। নদী দেখে দার্শনিক হতে মনে চাইল, হয়ে গেলাম। সাইবান হুট করে ইরামের পিছনে দাঁড়ালো। তার বড় সড় শরীর রমণীর পাতলা শরীরে ছুঁয়ে গেল। শক্তিশালী দুই বাহুর পেছন থেকে ইরামের কোমর জড়িয়ে ধরল। নিজের মাথাটা সাইবান স্ত্রীর কাঁধে রাখল। লঞ্চ পানিতে বিশাল ঢেউ তুলে এগিয়ে যাচ্ছে। মৃদু বাতাস খেলা করছে টলটলে পানিতে। কচুরিপানা ভেসে আসছে, ঢেউয়ে ঢেউয়ে দোল খাচ্ছে। সেদিকে তাকিয়ে সাইবান কোমল গলায় ব্যক্ত করল, আমি অনেক রাগচোটা, জানেন তো? জানেন, যাদের আপন ভাবি তাদের সাথে কিছু হলে সইতে পারি না। মাঝে মাঝে মনে হয় আমার ভেতরে বোধ হয় কোনো অশরীরই বাস করে। চরম বিপদের সময় হুট করে বেরিয়ে আসে। চাইলেও আমি তখন নিজেকে রুখতে পারি না। আমার কথা নয়, আফনানদের কথা। আমাকে নাকি তখন দেখতে ভূতের মতো লাগে। এভাবে জড়িয়ে ধরায় ইরাম খানিকটা বিব্রত হলো বটে, তবে স্বামীকে সরিয়ে দিল না। মাথাটা পিছনে হেলিয়ে সাইবানের বুকে ঠেকিয়ে চুপটি করে শুনে গেল। আমি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক তেমনই নিজের দায়িত্বর বেলাচারে বইতে পারি না। আমার সব সময় মনে হয় জীবন, পরিবার, সংসার, দায়িত্ব বিষয়গুলো আমার জন্য নয়। দম বন্ধ লাগে নিজেকে এমনভাবে কল্পনা করতে গেলেও। অথচ আপনি আসার পর সবটা কেমন বদলে গেল। বদলে গেল কিভাবে? ইরাম প্রশ্ন ছুড়ল। সাইবান মৃদু হেসে তার গলায় নাক ঘষে জানালো, উত্তরটা না হয় আমার মনের মাঝেই থাক। আজ শুধু আপনাকে এইটুকু বলতে চাই ইরাম আপু, আপনার ভয়, আপনার আশঙ্কা সবকিছুই আমি ইদানিং বুঝতে শিখেছি। তাই আশ্বাস জানাতে পারি, আই এম রিয়েলি সিরিয়াস অ্যাবাউট ইউর রিলেশনশিপ। এক লম্হার জন্য থমকে গেল রমণী। মাথার সামনে কাত করে জলজল দৃষ্টিতে দেখল সাইবানের মুখটাকে। এত কাছ থেকে সবকিছু যেন স্বপ্নীল সৌন্দর্যে ঘেরা। সাইবান ঝুঁকে তার নাকের নিচের নাক ছুঁয়ে দিয়ে বলল, আমাকে দেখতে হয়তো উগান্ডার প্রাণী মনে হয়। একটা বাউন্ডুলে দায়িত্বজ্ঞানহীন ছেলে, চাল নেই, চুলো নেই, সারাদিন ডিজিগিরি করে বেড়ায়, মারামারিতে 14টি পায়ে গিয়ে, গুন্ডাদের মতন ভ্রুর মাঝে রিং ছুড়ে। বাট ইউ শুড নো, আই এম ট্রাইং, I will trying to be a better husband to you. I will try be to a better father to my baby boy. আমি চাই আপনি একটুখানি জানুন, একটুখানি বুঝুন যে আমি আপনার সেই ছোট্ট খালাতো ভাইটা নেই। আপনি কি এখনো আমাকে ভাইয়ের মতো দেখেন ইরাম আপু? একদৃষ্টে চেয়ে রইল ইরাম। পরক্ষণেই উত্তর করল, আমি তোমাকে কিসের মতো দেখি তা আমি নিজেও জানি না। সাইবানের চেহারাটা খানিক ঝুলে পড়ল। ইরাম নিজের কোমরের চারপাশে জড়ানো তার হাতের উপর নিজের হাতটা রাখল। মৃদু হেসে বলল, কিন্তু তোমাকে এত ভাবতে দেখে আমি সত্যিই অবাক হলাম। শুরুতে যে ছেলে এই বিয়ে থেকে 500 হাত দূরে ভেগেছে, সে এখন আমায় বলছে সে চেষ্টা করছে একজন ভালো স্বামী আর বাবা হওয়ার। ভালোটালো বেশি ফেলেছ নাকি? কথাটা ইরাম খুঁচা দিয়ে মজা নিতেই বলেছে, অথচ সাইবান দুবাহুর তার সমস্ত শরীর সজোরে চেপে গেল। তার ঘাড়ে মুখ ডুবিয়ে সাইবান ফিসফিস করে শুধালো, যদি বলি ভালোবাসি তবে বিশ্বাস করবেন? ইরাম অজান্তেই সামান্য শিউরে উঠল। পরক্ষণে পাল্টা জবাব দিল, এক মুখে আপু ডাকো, আবার বলো ভালোবাসো। প্রিটি লিটল পারভার্ট অ্যারাউন্ড ইউ। খিলখিল করে হাসল সাইবান। তার তপ্ত শ্বাস ছুঁয়ে গেল ইরামের ত্বক। মনে হলো প্রত্যেক লুম বুঝি দাঁড়িয়ে গিয়েছে শিহরণে। আমার আপুটাকে খুব সমস্যা হচ্ছে নাকি আপনার? লজ্জা পেয়ে গেল ইরাম। গালজোড়া লালচে হয়ে উঠল। না, মানে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এরপরও তুমি আপুটাকে এমনিতেই বলছিলাম, আমার এসব সমস্যা টমস্যা হয় না। বুঝতে পেরেছি। ইরাম আপু একটুও বিব্রত বোধ করেন না। ওকে ফাইন, ইরাম আপুকে তাহলে আমি এখন থেকে বারবার আপু ডাকবো, ঠিক আছে আপু? ইরামের ভ্রুজোড়া তীব্র ভাঁজ পড়ল। দাঁতে দাঁত পিষে নাকের ডগায় ক্রোধ নিয়ে সে বলল, ভালো হচ্ছে না কিন্তু আলাদিন। কেন ভালো হচ্ছে না আপু? আলা।
ইরাম মাথা কাত করে প্রতিবাদের সুরে কিছু বলতে চাচ্ছিল, কিন্তু পারল না। তৎক্ষণাৎ কাছাকাছি থাকায় সাইবানের ঠোঁট তার ঠোঁটের সাথে ছুঁয়ে গেল, কিন্তু প্রথমবারের মতন এবার সহসাই ছাড়া পেল না সে। এর বিপরীতে সাইবানের একটি হাত ইরামের ঘাড়ে জড়িয়ে গেল, অন্যটি চেপে ধরল কোমর। হ্যাচকাটানে নিজের শরীরের সাথে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল সে অর্ধাঙ্গিনীকে। তার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল নিচের ঠোঁট। মায়া আস্তাদন করতে লাগলো নিগারভাবে। ইরাম প্রথমটায় জমে গেল, হাত দিয়ে হালকা ধাক্কা দিল সাইবানকে, কিন্তু পর মুহূর্তেই তার মস্তিষ্ক বুঝি থমকে গেল। সরিয়ে দিতে ইচ্ছে হলো না। বুকের ভেতর অনুভূতির উষ্ণতা ভর করল। এই নিরাপদ বাহুডোরে যেন তার কোনো ক্ষতি হবে না। ইরাম তাই আজ নিজেকে রুখল না, সঁপে দিল। চোখ চূড়ায় বুঝে এলো তার আবেশে। হাতের আঙুল খামচে ধরল সাইবানের জ্যাকেট। ধীরে ধীরে সাড়া দিল অনুভূতির ডাকে। শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল গায়ে, অথচ দুটি সত্তা তা অনুভবই করল না। লুটিয়েছে তারা একে অপরকে আজ আপন সত্তায়। সাইবানের আদুরে ছোঁয়া ক্রমশ গভীর থেকে গভীরতর করে তুলল। ইরামের প্রতিটা কম্পন, প্রতিটি প্রক্রিয়া তার অস্তিত্বে ঘূর্ণিপাক খেলিয়ে দিল। চোখজোড়া হালকা একটু খুলে সে সম্মিলিত নয়নে দেখল কিভাবে অর্ধাঙ্গিনী নিজেকে সমর্পণ করে দিয়েছে তার দুনিয়ায়। একটুখানি থামল সাইবান। ইরামের ঠোঁটের উপর জড়ানো গলায় ফিসফিস করে বলল, নিশা তো আমাকে নেই, নিশা আপনার ঠোঁটে। ইরাম ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে জলজলে চোখে তাকালো। সাইবান পুনরায় তার ঠোঁটে চুমু খেল, এবার অন্তত যত্ন নিয়ে, আলতোভাবে, দীর্ঘ সময় ধরে। এরপর হঠাৎ করে থেমে গেল সে। আচমকা ঘাড় ঘুরিয়ে করিডোরের প্রান্ত তাকালো। ইরামের মনে হলো তার শরীর দুলছে। সাইবানের কাঁধে মাথা ঠেকিয়ে সে তাকালো, অথচ সেদিকটায় গালিগুলা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না তার। ধরফর করতে থাকা হৃদযন্ত্র সামলে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে আরো কিছুক্ষণ চেয়ে থেকে জবাব দিল, মনে হলো কেউ আমাদের দেখছে। ইরাম সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো সামনে ভালোভাবে। না, কিছুই দেখতে পেল না এবারও। ওদিকটায় একদম ফাঁকা। কোথায়? পেছনে। সাইবান মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে শেষমেশ নিজের চেহারার ধার লুকিয়ে নমনীয় করে বলল, আমার মনের ভুল বোধ হয়। এগিয়ে সে নিজের গায়ের জ্যাকেটটা খুলে ইরামের কাঁধে জড়িয়ে দিল সে। ঠান্ডা বাড়ছে, কেবিনে চলুন। ইরাম অবাক হয়ে সাইবানের দিকে তাকালো। একটা হাফাতা টি শার্ট পরনে ছেলেটার। এ কি, তোমার ঠান্ডা লাগবে না? জলজলে ঠোঁটে জিভ বুলিয়ে তীর্যক হাসল সাইবান। হাত বাড়িয়ে ইরামের কাঁধে জড়ানো উড়নাটা হাতটে নিয়ে জ্যাকেটটা ভালো মতো পরিয়ে দিল। সেই উড়নাটা নিজের গায়ে চাদরের মতন করে জড়ালো। এবার আর ঠান্ডা লাগছে না, চলুন। ইরামের একটা হাত ধরে হাঁটতে শুরু করলো সে। অর্ধাঙ্গিনী তাকে অনুসরণ করতে করতে অপলক চেয়ে রইল। বুকের ভেতর দামামা বাজল উভয়ের। হিম শীতল বাতাসও তাদের শরীরে উত্তাপ প্রশমিত করতে পারল না আর। ও মাই গড, জাস্ট অস্থির ছিল আজকের পর্বটা। আমাকে জাস্ট মুগ্ধ করেছে। মানে ইরামের, দেখেছো জেনজি সমাজ যা হচ্ছে আগের সেই জেনারেশনগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করে। বুঝতে পারছো তো আমি কি কথা বলতেছি? মানে জেনজি সমাজগুলো কোন দিকে চলে যাচ্ছে, সমাজটাকে কিভাবে বিভ্রান্ত করছে, সমাজটাকে কোন দিকে নিয়ে চলে যাচ্ছে। অবশ্য আমি হচ্ছে এসব সিচুয়েশনশিপ আরও যে কতগুলো শিপের কথা বললো, এগুলো আমি জানি না কোনো কিছুই। এগুলো আমি জেনজি হয়েও জানি না। অবশ্য এগুলো কিন্তু চলে, হয়তো বা ইংরেজি শব্দগুলো আমরা জানি না, বাট আশেপাশে আমাদের যা কিছু ঘটে যাচ্ছে, যা কিছু ঘটছে আমাদের সমাজে, এগুলো কিন্তু আমরা সবাই বুঝি, তাই না? এখনও কিন্তু চলে আমাদের সমাজে যে হচ্ছে কারোর সাথে সম্পর্কে জড়াচ্ছে, ওকে কমিটমেন্টের সম্পর্ক, ভালো না লাগলে ছেড়ে চলে যাচ্ছে, ভালো লাগলে থেকে যাচ্ছে। অনেকেই হচ্ছে এখন আর কমিটমেন্ট লাগে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেই হচ্ছে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক, ইভেন আরও অনেক কিছু হয়ে যায়, তাই না? সেটাকেই কত সুন্দর করে তুলে ধরেছে। এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আর একমাত্র এই জিনিসটার জন্যই হচ্ছে আমার এই গল্পটাকে এত এত বেশি পছন্দের। মানে সব জেনারেশন সবভাবে সব বিষয়টাকে নিতে পারে না, মানে এক একজন এক এক নজরে দেখে। আসলে আমরা জেনজিরা
কোন নজরে দেখছে আমাদের জেনারেশনটাকে? কেউ কি বলতে পারবা? অ্যাকচুয়ালি আজকের এই পর্বটাতে যে ইরামের সাইবানের কথোপকথন, সেটা হচ্ছে আমাদের জেনারেশন নিয়ে। আদৌ কি সেই কথাটা একটাও ভুল ছিল? কত সুন্দর করে তুলে ধরছে না? জাস্ট অ্যামেজিং, আমি মুগ্ধ হয়ে গেছি এইটুকুতেই। যাই হোক, লাস্টেরটুকু অনেক বেশি রোম্যান্টিক ছিল, অনেক বেশি ভালো লেগেছে। উফ, অস্থির ছিল, এক কথায় অসাধারণ। আর হচ্ছে আমার গলায় প্রবলেম, তোমরা মেবি হচ্ছে আমার কথা শুনেই বুঝতে পারছো, গলায় প্রচুর প্রবলেম করছে। আমি কষ্ট করে তোমাদের জন্য রেকর্ড করছি, সো প্লিজ একটু দয়া করো আমার উপরে। সবাই আজকের পর্বটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, সুন্দর করে জানিয়ে দিবা, সবার অভিব্যক্তি প্রকাশ করবা, গল্পে একটা লাইক করে দিবা। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আর যারা পেজটাকে ফলো করেনি তারাও পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? আর হ্যাঁ, গলায় সমস্যা, এটা হয়তো কিছুদিন থাকবে, কষ্ট হচ্ছে, বাট তবুও রেকর্ড করছি। আমার গল্পটাকে পড়তেও অনেক বেশি ভালো লাগছে, তোমাদেরকে শোনাতেও ভালো লাগছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আজকে আর আউটরো দিলাম না, সব কিছু বলেই দিয়েছি। সো আল্লাহ হাফেজ।